নীলিমা ভ্রুকুচকে বলল, শুধু শুধু ছুটি কাটাবো কেন? সামনে তোর বিয়ে, অথচ তোর সাথে এই নিয়ে বিস্তারিত আলাপ করতে পারছি না। গতকাল রাহুলের মা ফোন দিয়েছিলেন, ওনারা খুব দ্রুত শুভ কাজটা সারতে চান। আমিও তাই চাই, এজন্য তোর সাথে আলাপ করা প্রয়োজন। নীলিমা কিছু বলল না। তার মনে দ্বিধাদ্বন্দ্বের খেলা চলছে। রাহুলের সঙ্গে 6টি বছর কাটিয়ে এলেও কেন যেন বিয়ে করার সাহস পাচ্ছেন না। এটা কেমন কথা, সে নিজেও জানে না। তার কাছে রাহুলকে মাঝে মাঝে খুব অচেনা মনে হয়। মনে হয় রাহুলের চেনা মুখটার পেছনে একটা অন্য চেহারা লুকিয়ে আছে, যেটা সে জানে না। সেটি জানতে এতদিন চেষ্টা করেও বিফল নীলিমা। অবশ্য খুব একটা চেষ্টা করতেও পারেনি, নিজের ক্যারিয়ার গোছানোতেই ব্যস্ত সে। রাহুলকে আলাদাভাবে পর্যবেক্ষণ করার সময় কই। নীলিমাকে নির্বাক থাকতে দেখে তার মা বললেন, কিরে, কিছু বলিস না কেন? নীলিমার সম্বিত ফিরে পেয়ে বলল, তোমার যা ভালো বোঝো করো। এটা কেমন কথা? মনে হচ্ছে আমরা ঠিক করেছি এই বিয়ে। রাহুল তো তোরই পছন্দ, তোর নিজের কি মতামত নেই কোনো? হ্যাঁ রে নীলিমা, সত্যি করে বল তো কী হয়েছে? তোর চোখ মুখ দেখে বুঝতে পারছি কিছু একটা লুকাচ্ছিস তুই আমার থেকে। তোর আর রাহুলের ভিতর সব ঠিক আছে তো? নীলিমা উদাসীন গলায় বলল, আমি জানি না মা। পর মুহূর্তেই তড়িঘড়ি করে বলল, আচ্ছা আমি যাই। আশা করি আজকে সারাদিন ভেবে ভেবে যে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো আমি। রাতের বেলায় জানাবো তোমাকে। আসি মা। নীলিমা বেরিয়ে গেল। হিয়া কেবিনের ডোর ঠেলে মাথা ঢুকালো। নীলিমা পানি পান করছিল। হিয়াকে দেখে বোতলটা মুখের সামনে থেকে সরিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে? হিয়া মাথা দুলিয়ে বলল, জি ম্যাম, একজন আপনার সাথে দেখা করতে এসেছেন। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল? না ম্যাম। তাহলে অন্য দিন আসতে বলো, আজকে অনেক ধকল গেছে, তার উপর বাসায় একটু তাড়াতাড়ি ফিরতে হবে। হিয়া কাঁচুমুচু কণ্ঠে বলল, ম্যাম, লোকটির ভীষণ জরুরি কথা আছে আপনার সঙ্গে নাকি? আপনার কাছে 10 মিনিট সময় চেয়েছে। নীলিমা একটু অবাক হলো, সম্মতি দিয়ে বলল, ওকে আসতে বলো। হিয়া চলে যেতে একজন মাঝবয়সী লোক কেবিনে ঢুকলেন। নিতান্তই গবেষারা ধরনের ভদ্রলোক লাগছে দেখতে। হাতের ভিতর বিশাল বড় একটা র্যাপিং পেপার। কিছু একটা নিয়ে এসেছে, কিন্তু কি? নীলিমা ওনাকে চিনতে পারল না। কিন্তু ওনার নীলিমার সাথে কি এমন জরুরি কথা আছে? নীলিমা নড়ে চড়ে বসল। ভদ্রলোক বিনা বাক্যে ব্যয়ে চেয়ার টেনে বসে পড়লেন। তারপর হাতের র্যাপিং পেপারে মোড়ানো জিনিসটা টেবিলের উপর থেকে নীলিমার দিকে একটু ঠেলে দিলেন। বললেন, আমি ইকবাল মাহমুদ। আমাকে আপনি চেনেন না? নীলিমার মনে পড়ল, অনেক দিন আগে একজন রোগী এসেছিল। কি যেন নাম? শিউলি। হ্যাঁ, শিউলি। ওনার হাজব্যান্ডের নাম ইকবাল বা এই ধরনের কিছুই ছিল। তবে কি ইনি শিউলির হাজব্যান্ড? তা সে মহিলা কোথায়? তিনি ঠিক আছে তো? মনের ভিতর অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। নীলিমাকে নির্বিকার থাকতে দেখে ইকবাল বললেন, আমার ওয়াইফের নাম শিউলি। সে আপনার কাছে একবার এসেছিল। এইবার নীলিমা বলল, ইয়েস, আই রিমেম্বার। অনেক দিন আগে এসেছিল। আপনার ব্যাপারে তার নানান অভিযোগ আমার কাছে ব্যক্ত করে গেছে। উনি আমার নাম্বার নিয়ে গেলেও এরপর আর যোগাযোগ হয়নি। উনিও এসেছেন নাকি? ভালো আছেন? ইকবাল তাকালেন। তার বিধ্বস্ত চেহারার কারণ নীলিমা ধরতে পারল না, তবে কোথাও একটা গণ্ডগোল আছে সেটা ঠিকই বুঝতে পারছে। বুকের ধুকপুকানি কয়েক গুণ বেড়ে যাচ্ছে। কিন্তু এমনটা হওয়ার কারণ কি? ইকবাল বললেন, আপনি একটু এটা খুলে দেখুন, তারপর আপনার সব প্রশ্নের উত্তর আমি দেব। নীলিমা প্রশ্ন করতে চেয়েও থেমে গেল। লোকটি কথা মতো র্যাপিং পেপার সরাতে একটি বড় ফ্রেম বেরিয়ে এলো। সে সঙ্গে নীলিমার মনে হলো তার মাথা ঘুরে উঠেছে। চোখের সামনে যেটা দেখেছে সেটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না। নীলিমার শরীর বিবশ হয়ে যেতে শুরু করলো। ফ্রেমে একটি ছবি আঁকা। ছবিটিতে রাহুলের সঙ্গে শিউলির খুবই ঘনিষ্ঠ একটা মুহূর্ত ফুটে উঠেছে। নীলিমার চোখজোড়া ধীরে ধীরে ঝাপসা হয়ে আসতে শুরু করলো। সে দ্রুত ছবিটার উপর পেপার চাপা দিল। এই ধরনের দৃশ্য সহ্য করা কোনো গার্লফ্রেন্ডের পক্ষে সম্ভব না। ইকবাল বললেন, শিউলি রাহুলের সঙ্গে একটা গোপন সম্পর্কে লিপ্ত হয়েছিল আরও 1.5 বছর আগে। শিউলির কেউ নেই দেখে আমি বেশ কিছু টাকা এবং সম্পত্তি ওর জন্য রেখে দিয়েছিলাম। সেগুলো ওর নামে ব্যাংকে রাখা ছিল। আমি ভেবেছিলাম কোনো দিন যদি আমি মৃত্যুবরণ করি তবে শিউলিকে যেন রাস্তায় পড়তে না হয়। সে টাকার লোভেই রাহুল ওকে ভালোবাসার স্বপ্ন দেখায়।
আমি কাজের ব্যস্ততায় শিউলি থেকে দূরে চলে যাচ্ছিলাম। ওদিকে রাহুল ওর কাছে চলে আসছিল। আমার থেকে যা যা না পেত শিউলি তা রাহুল পূরণ করে দিচ্ছিল। বলতে পারেন অপ্রেমের বয়সে ও প্রেমে পড়েছিল ওই ছেলেটির। শিউলির টনক নড়ে তখন যখন রাহুল তার থেকে প্রায় 10 লক্ষ টাকা নিয়ে নিজে ব্যবসা শুরু করে এবং এরপর থেকে ওকে ইগনোর করতে শুরু করে। শিউলি আপনার ব্যাপারে কিছুই জানতো না, রাহুল জানতে দেয়নি। রাহুল নিজেকে একটা ইনোসেন্ট বয় হিসেবে ওর সামনে তুলে ধরেছিল। এরপর আস্তে আস্তে রাহুলের টান ভালোবাসা কমে গেল। রাহুলের অবহেলাগুলো পেতে থাকলে শিউলি খোঁজ করে এবং তখন গিয়ে আপনার ব্যাপারে জানতে পারে, তা অন্য কারো থেকে। রাহুল জানতো না যে শিউলি আপনার ব্যাপারে জানে। এরই মাঝে বেশ কিছুদিন যাবৎ মারাত্মক অসুস্থ থাকায় আমি ওকে ডক্টর দেখাই এবং ওর শরীরে ক্যান্সার কোষ ডিটেক্ট করি। এটা জানার পর শিউলি অনুতপ্ত হয়, রাহুলের থেকে সরে আসে নিজেই, কিন্তু প্রতি মুহূর্তে অনুতাপের আগুনে দগ্ধ হতে থাকে। আমাকে কিভাবে সব বলবে, কিভাবে শেয়ার করবে, কিভাবে ক্ষমা চাইবে, এইসব ভেবে ভেবে ও ডিপ্রেশনে চলে যেতে থাকে ধীরে ধীরে। ও ক্যান্সারে আক্রান্ত, যে কোনো দিন আমাকে ছেড়ে চলে যাবে, এই বিষয়টি আমি কিছুতেই মানতে পারছিলাম না। তাই অনেকটাই চুপচাপ হয়ে গেছিলাম। আর শিউলি সেটাকে নেগেটিভ ভাবে নেয়। ও ভাবতে থাকে আমিও বোধহয় কারোর সাথে জড়িয়ে আছি, যার কারণে ওর প্রতি আর ইন্টারেস্ট দেখায় না। বলে না চোরের মন পুলিশ পুলিশ। ও যেরকম করছে ভাবছে আমিও বোধহয় ওরকম কিছু একটা করতেছি। ও নিজে অন্যের সাথে সম্পর্ক করতে পারবে, বেডে যেতে পারবে, অথচ আমি কারোর সাথে বেড শেয়ার করব, এটা ও ভাবতেই পারছিল না, মানতেই পারছিল না। হাস্যকর না? ইকবাল একটু বিরতি নিয়ে ফের বললেন, ও ধীরে ধীরে ভীষণ সন্দেহপ্রবণ হয়ে ওঠে। অনেক খোঁজখবর নেওয়ার চেষ্টা করেও যখন দেখে আমার ব্যাপারে নেগেটিভ কিছুই নেই, তখন না পারছিল আমাকে বিশ্বাস করতে, না পারছিল নিজেকে ঠিক করতে। সব মিলিয়ে ও এমন একটা পরিস্থিতি দাঁড় করিয়েছিল যে দিন দিন মানসিকভাবে আমরা দুজনই ভেঙে পড়ছিলাম। ও চাচ্ছিল আবার সব আগের মতো ঠিক হয়ে যাক, কিন্তু বলে না যার যার কর্মফল তাকে ভোগ করতে হয়। ওর নিজের কর্মফল ভোগ করেছে। ও না আমাকে পাচ্ছিল, আর না ও রাহুলকে পেল। মাঝখান দিয়ে সব কিছু এলোমেলো করে দিয়ে হতাশায় ডুবে শেষ হয়ে যাচ্ছিল। তাই প্রতিদিন একটু একটু করে শেষ হওয়ার চাইতে একেবারে শেষ হওয়াটা বেশি বেটার মনে হয়েছে ওর। গতকাল রাতে আমি যখন বাসায় যাই, আমি গিয়ে শিউলিকে আর জীবিত পাইনি। এই ছবিটা এঁকে আর এই চিঠিতে সব কিছু স্বীকার করে ও হারপিকে নিজেকে শেষ করে ফেলেছে। ওর শেষ ইচ্ছা ছিল আপনাকে যেন সব জানানো হয়। আপনার সাথে সেদিনও রাহুলের ব্যাপারে সব কিছু জানাতে এসেছিল, কিন্তু আপনার অমায়িক আচরণ ওকে কনফেস করতে দেয়নি। আপনাকে কষ্ট দিতে পারছিল না ও, তাই নিজেকে সরিয়ে দিল এই দুনিয়া থেকে। এই নিন ওর দেওয়া আপনার জন্য চিঠি। ইকবাল পকেট থেকে একটা খাম বের করে এগিয়ে দিলেন। ভদ্রলোকের চোখ অস্বাভাবিক ধরনের লাল হয়ে আছে। তিনি কি কান্না আটকানোর চেষ্টা করছে? নীলিমা অসার হাতে খামটা নিল, খুলে পড়তে শুরু করলো। শিউলি লিখেছেন, প্রিয় নীলিমা, আপনার নামের মতোই আপনি সুন্দর। আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার সব কিছুই আমাকে মুগ্ধ করেছে। সেই সাথে খারাপও লেগেছে এই ভেবে যে এত চমৎকার একটি মেয়ের কপালে কেন রাহুলের মতো একটি মানুষ জুটল। রাহুলের জীবনে আমি আসতে চাইনি, রাহুলই আমার জীবনে চলে এসেছিল। একদিন সবজি বাজার করতে গেলে দেখা হয় যা ছেলেটা প্রতিদিন যখন বাসার নিচে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো, লাগলো আমাকে এক নজর দেখার আশায়। তখন সত্যি আমি সব ভুলে তার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমার বিবেক বুদ্ধি জ্ঞান সব কিছু যে কোথায় হারিয়ে গেছিল আমি জানি না। আপনাকে জানানোর কোনো ইচ্ছাই আমার ছিল না এসব, কিন্তু শেষ পর্যন্ত ভাবলাম আপনি রাহুলকে ডিজার্ভ করেন না। সে যদি আমার সাথে এসব করতে পারে, তবে ভবিষ্যতেও আরও করতে পারবে। হয়তো ইতিমধ্যে আরও করেছে, তাই নিজের জীবনসঙ্গী চুজ করার ক্ষেত্রে যাচাই বাছাই করে নিন। জীবন একটাই, আমি সব কিছু হারিয়ে এখন সেটা বুঝতে পারলাম। আমার মৃত্যুতে কেউ শোক প্রকাশ করবেন না প্লিজ। আমি এমনিতেই কদিন পর চলে যেতাম, এখন না হয় একটু আগেই চলে গেলাম। আমাকে ক্ষমা করে দিলেই আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। নীলিমা চোখ তুলে তাকিয়ে চমকে গেল। ইকবাল মাহমুদ কাঁদছেন। নীলিমাকে তিনি বললেন, ও একবার আমাকে খুলে বলতে সব।
আমি ওকে ক্ষমা না করতে পারলেও এভাবে কখনো হারিয়ে যেতে দিতাম না। আমি সব ঠিক করার চেষ্টা করতাম। চেষ্টা করলে কি না পারা যায়। ও কেন কিছু না বলে এভাবে চলে গেল। ওকে ছাড়া আমি কতটা একা তা কেউ জানতো না, বুঝতো না। নীলিমার চোখ জ্বলছে, বুকের ভিতর ধাও ধাও আগুন। রাহুলের প্রতারণা নাকি একটি ভদ্রলোকের আহাজারি, কোনটি তার বুকে এই আগুন ধরিয়েছে জানে না সে। নীলিমা নিজেকে সামনে বলে উঠল, ভুল একজন করেনি মিস্টার ইকবাল, রাহুলও করেছে। শাস্তি যদি আপনার স্ত্রী পেয়ে থাকে তবে কি ওরও প্রাপ্য না? তো আপনি কোনো স্টেপ নিতে চান বা না চান, আমি নেব। আমার 6টি বছরের ভালোবাসা যখন ও এভাবে ঠুনকো করে দিল, তখন ওর প্রতি বিন্দুমাত্র মায়া আমি নীলিমা দেখাবো না। ইকবাল মাহমুদ কিছু বললেন না, চুপচাপ বসে রইলেন। পরিশিষ্ট, রাহুল আর নীলিমার বিয়েটা ভেঙে গেছে। শিউলির লেখা জবানবন্দি এবং তদন্তের সুবিধে রাহুলকে গ্রেপ্তার করে হাজতে দেওয়া হয়েছে। নীলিমার ইদানিং অনেক ব্যস্ততা, পেশেন্ট দেখার পাশাপাশি প্রতিদিন ইকবাল সাহেবের খোঁজখবর রাখতে হচ্ছে। ভদ্রলোক স্ত্রী হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি এখনও। রোজ রাতে তাকে একগাদা উপদেশ বাণী শুনিয়ে যায় নীলিমা, যদিও তার ফল এখন পর্যন্ত পাচ্ছে না। তবু নীলিমা হার মানবে না। লোকটিকে এই শোক কাটিয়ে নিজে জীবনযাত্রায় ফিরে আসতে হবে। পৃথিবীতে কারোর জন্য কিছু থেমে থাকে না। সমাপ্ত। কাইলা করে যেটা করছে না ওটা সেক্ষেত্রে নিজে গেছে, নিজে যাওয়া উদ্যোগ করছে। এটা পাবনা থেকে শুরু, মেন তো হলো পাবনা, পাগলের দেশ না পাবনাটা হলো মেন শুরু। পাবনা তো হলো সবসাইতে বড় হয়ে গেল। দুনিয়াটাই পাগল, ঠিক আছে? দুনিয়ার পাগল না হলে কিছু করা যায় না। যে ইউটিউবে যে পাগল কারণে অনেক মহিলারা যারা আছে তারা ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, তাদের আটকে রাখছে। ওই যে তারপরে আবার শত্রুতার কারণে এইভাবেই করে ফ্যামিলি থেকেই করছে, চাপ দিছে যে এর বাইক ইয়ে হয় না, আসল তো ইয়া করে না, দুর্নীতি সব জায়গায়। দুর্নীতি আমাদের দেশটা বেড়েছে, আমাদের রক্তটা বেশি দুর্নীতি। মনসুরাল মেডিকেল কলেজ এখানে সিরাজগঞ্জ, ঢাকা ছিল না, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ তো একটা তো আছে ইয়া মন্ত্রণালয়, একটা আছে ওই যে কিশোরগঞ্জ। নাসিমের বাবা সাবেক স্বাস্থ্যমন্ত্রী। সুন্দর করছে, স্বাস্থ্যমন্ত্রী করছে, এটা নাসিম থাকতে করছে। সিরাজগঞ্জ করছে, সেরকম করছে, সেরকম করছে। যাইনি নিজ এলাকায়, তারপরে যাইনি। ভাই আমি যাইনি, এরকম কোন দেশ আছে? ওটা তো আমাদের সাদাতপুরে, মানে আমাদের উপজেলা। হ্যাঁ, এর বাড়ি তো কোথায়? সাতবাড়িয়া, পাশে গেছে। আমাদের এলাকায় একটা পার্ক হয়েছে, আমাদের গ্রামে, তো শিশু পার্ক। আপনার যে বাজারটা আছে না, কার? ও হ্যাঁ, সাদাতপুরে দুজন, ওই যে মেয়েটা। সাদাতপুরে আরেকজন আছে, ওই যে মেয়েটা, এদের পাশে ম্যাডাম। হ্যাঁ, আপনার হচ্ছে ওই যে, না কি যেন বলে ওইটা, আপনার কি যেন, আপনার এই যে নরিনারের দিকে আর কি। না না, এই যে ইয়ে আছে না, নারুয়া আছে না, নারুয়ার এই যে রাস্তার এই পাশেরটা কি বলে, নারুয়া একটা তো এই চরের মধ্যে, আর একটা আছে রাস্তার এই পাশে, মানে রাস্তার ওইটাই তো মূল। হ্যাঁ, কি যেন নাম মনে নেই।
ত্রিপলতলা তো এদিকে গেল, এই রাস্তায় আপনার এই সাদাতপুরের ব্রিজ থেকে যে নেমে যায়, সাদাতপুরের ব্রিজ, বড় ব্রিজ থেকে নেমে এই যে সামনের দিকে যায়।